হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটির কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে যে, যদিও আপনারা অন্যান্য চ্যানেলে এই খবরটা দেখেছেন যে 2016 সালের যারা ওয়েটিং লিস্টে ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের আর কি বয়সের ছাড় কিন্তু দিয়ে এই মেয়ের যে ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের মধ্যে কিন্তু আওতায় আনতে হবে, এরকম কিন্তু হাইকোর্টের একটা নির্দেশ দিয়েছিল। তো সেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তো এটাই শুধু নয়, তাছাড়া আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা, যেটা শুনলে আপনাদের মনে হবে যে কমিশন যে কথা বারবার বলছে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করতে চাইছি, সেই স্বচ্ছতার কথা খুব একটা মনে হবে না। কারণ এখানে যেটা দেখলাম এই যে নিউজ পেপারটাতে, তো সেখানে বলা হচ্ছে যে হাইকোর্টের থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল এই ইন্টারভিউয়ের এবং লেকচার ডেমনস্ট্রেশনের যে পুরো প্রক্রিয়া সেইটা ভিডিওগ্রাফি করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কমিশন এই যে ভিডিওগ্রাফি করার যে নির্দেশ সেটা কিন্তু মানতে তারা নারাজ। তারা বলছে যে তারা এই ভিডিওগ্রাফি করতে চাইছে না, সেই জন্যে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে কিন্তু যাতে করে স্টে পাওয়া যায়, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, তারা এই ভিডিওগ্রাফি করতে নারাজ। তো এই প্রসঙ্গে যারা মামলাকারীর আইনজীবী ছিলেন, মাননীয় আইনজীবী গোপা বিশ্বাস, তার মতে এই ভিডিওগ্রাফি বন্ধ করার জন্য যে অতি সক্রিয়তা কমিশনের, তো এই অতি সক্রিয়তা দেখেই বোঝা যাচ্ছে যে কমিশন কিন্তু এই পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে চাইছে না। কারণ যদি স্বচ্ছতা বজায় রাখার কথা কমিশন বলতে চায় বা স্বচ্ছতা বজায় রাখতে চায়, তাহলে ভিডিওগ্রাফিতে সমস্যা কোথায়? তো কোনো অসুবিধা নেই, তো ভিডিওগ্রাফি হবে, ভালো তো, একটা প্রুফ থাকবে। পরে কেউ চ্যালেঞ্জ করলে সেটা থেকে একটা ক্ল্যারিফিকেশন পাবে যে না, যে যে মামলাকারী সে ঠিক বলছে না কমিশন ঠিক বলছে, তার একটা ক্ল্যারিফিকেশন থাকবে। তো ভিডিওগ্রাফি করতে সমস্যা কোথায়? তাছাড়া একটা ব্যাপার ভাবুন যে একটা পুরো 100 মার্কসের মধ্যে 10 মার্কস তো ও তো ভাইরাসের মতন চলছে, টিচিং এক্সপিরিয়েন্সের, ওটা বাদ দেন। আর বাকি যে 20 মার্কস সেটা তো কমিশন হাতে রেখেছে। তো কমিশন যেটা লেকচার ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ হিসেবে 10-10-20 রেখেছে, তো সেটাও যেমন ধরুন রিটেনের একটা ওএমআর আছে, কিন্তু ওখানে তো কোনো ওএমআর নেই। তাহলে ওএমআর যদি না থাকে, তো সেখানে কি করে বুঝতে পারা যাবে যে যে প্রার্থী ধরুন কেউ 20-তে 5 পেয়েছে, কেউ 20-তে 19 পেয়েছে, এই ব্যাপারটা ঠিক হলো কি না, তার পক্ষে কি প্রুফ থাকবে? যদি ভিডিওগ্রাফি না করা হয়, ভিডিওগ্রাফি যদি না করা হয়, তাহলে এইটার পক্ষে কী প্রুফ থাকবে? আপনি যেহেতু দেখুন রিটেনে ওএমআর নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে আমার ওএমআরে এতগুলো মার্কস আছে, ওইটা হলো। যদিও ওএমআর নিয়েও যারা ফ্রেশার প্রার্থী তাদের অনেক অভিযোগ। হ্যাঁ, তো ওএমআর কিন্তু সমস্ত ওএমআর যারা 2016 হোক বা 2025-এর ফ্রেশার প্রার্থী হোক, সমস্ত ওএমআর কিন্তু জনসমক্ষে পাবলিক ডোমেনে আনার কিন্তু দাবি ফ্রেশাররা সব সময় তুলছে। কিন্তু সেটাও কিন্তু কমিশন করতে চাইছে না, সেটাও বলছে অনেক সময় সাপেক্ষ, তাদের কাছে সময় নেই, তারা পুরো প্রক্রিয়াটা সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছে, তাদের কাছে আর এই এত ওএমআর তাদের পাবলিশ করার মতন মানে এখন পরিকাঠামো নেই, তারা সম্ভব হচ্ছে না, এরকম কিন্তু এক্সকিউজ দেখাচ্ছে। কিন্তু সমস্ত ওএমআর কিন্তু পাবলিক ডোমেনে আনার জন্য কিন্তু ফ্রেশাররা প্রথম থেকে কিন্তু দাবি জানাচ্ছে, বিভিন্ন আন্দোলনে হোক বা কোর্টে হোক, সব জায়গাতেই কিন্তু দাবি জানাচ্ছে, যাতে করে সবাই এটাতে মানে এখানে দেখুন স্বচ্ছতার কথা যদি বলা হয়, তাহলে ওএমআর যদি পাবলিক ডোমেনে থাকে তাতে সমস্যা কিছু, সবাই তো বুঝতে পারবে যে হ্যাঁ এক্স ওয়াই যে যে যার যা যা মার্কস সেটা তো সবাই ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তার কারো কোনো সন্দেহ থাকবে না, তাতে এখানে কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। এটাও বটে। বা যদি ওএমআর একটা হলো, দ্বিতীয় হচ্ছে ভিডিওগ্রাফির যে ব্যাপারটা, ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন, সেখানে যদি 20 মার্কস থাকে, তাহলে 60 মার্কসের আপনি না চ্যালেঞ্জ করতে পারলেন ওএমআর নিয়ে। কিন্তু যে 20 মার্কসের, সেখানে আপনি কী করে চ্যালেঞ্জ করবেন? আপনার তো কোনো প্রুফই থাকবে না। তো সেহেতু কিন্তু এইটা নিয়ে মামলা করা হয়েছিল হাইকোর্টে, এবং হাইকোর্ট কিন্তু মামলাকারীর পক্ষেই কিন্তু রায় দেয় এবং ভিডিওগ্রাফি করার নির্দেশ দেয় পুরো প্রক্রিয়াটা। কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু আবার চলে যাচ্ছে কমিশন যে না, তারা কিন্তু এইটা করতে চাইছে না, তারা কিন্তু ভিডিওগ্রাফি করতে চাইছে না, জানি না কেন, কিন্তু করতে চাইছে না। হ্যাঁ, তো এখানে কিন্তু তো সেইহেতু মামলাকারীর আইনজীবী তো অটোমেটিক প্রশ্ন তুলবেই যে তাহলে হয়তো স্বচ্ছতার পক্ষে কমিশন চাইছে না, কমিশন স্বচ্ছতা চাইছে না পুরো প্রক্রিয়ার। এর আগে তো এই স্কুল সার্ভিস কমিশনই নতুন করেছে নয়, এই স্কুল সার্ভিস কমিশনই আমরা জানি 2016-র প্যানেল বাতিল হয়েছে, সেখানে গাদা গাদা ভুঁড়ি ভুঁড়ি কিন্তু অভিযোগ ওএমআর
যে র্যাঙ্ক জাম্পিং হয়েছে, ওএমআর ব্ল্যাঙ্ক ওএমআর যে যা ফিল আপ করেছে তার থেকে 10 গুণ নাম্বার পেয়ে চাকরি পেয়েছে, এরকম বহুত বহুত অভিযোগ আছে, বহু রকমের অভিযোগ কিন্তু আছে। তো এরকম, তো এই কমিশনের বিরুদ্ধেই অভিযোগ আছে, যদিও সেই কমিশনকে বিশ্বাস করে আবার সেই কমিশনই পুরো প্রক্রিয়াটা সামলানোর দায়িত্ব নিয়েছে, কিন্তু তাদের যে বিশ্বাসযোগ্যতা সেটা আবার বারবার প্রশ্নের মুখে চলে আসছে। কারণ ভিডিওগ্রাফি তারা করতে নারাজ, তারা ওএমআর সিট পাবলিক ডোমেনে আনতে নারাজ। তাহলে এটা অ্যাকচুয়ালি তারা কি করতে চাইছে আসলে, তাই না? মানে ইনডাইরেক্টলি তারা কি বলতে চাইছে, এটা তো মানে মোটামুটি সবার কাছে একটা মানে কোয়েশ্চেন মার্কস চলে আসে যে তারা অ্যাকচুয়ালি কোন রাস্তাতে যেতে চাইছে, কী স্বচ্ছতা তারা রাখতে চাইছে। তো এটা তো গেল একটা পক্ষ। আর একটা যেটা সমস্যা যেটা হয়েছে যে ওয়েটিং লিস্টে 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু বয়সে ছাড় চেয়ে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং তাদেরও পক্ষে কিন্তু হাইকোর্ট রায় দেয় যে তাদেরকে বয়সে ছাড় দিয়ে তাদেরকে কিন্তু এই ইন্টারভিউয়ের ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। কিন্তু সেটাও কিন্তু কমিশন মানতে নারাজ। তারা বলছে মূল মামলায় যেহেতু সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে, সুপ্রিম স্থগিতাদেশ দিয়েছে, তো এটাও কিন্তু সুপ্রিম কোর্টে তার জন্য তারা সুপ্রিম কোর্টে যাবে, এবং এটা কিন্তু তারা মানতে নারাজ। তো এই জন্যে কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছে 2016 সালে, তারা বলছে যে যে প্যানেল ক্যান্সেল হয়েছে 2016, সেই প্যানেলের এই যে বাতিল প্যানেল, তারা সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি 10 মার্কস ইন্টারভিউয়ের মানে টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্কস যদি এক্সট্রা পায়, বয়সের ছাড় পায়, তাহলে তারা ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থী, তাহলে তারা কেন বয়সের ছাড় পাবে না? তো তাদের এই যুক্তি কিন্তু হাইকোর্ট বুঝেছে, এবং হাইকোর্ট কিন্তু তাদের পক্ষেই রায় দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে কমিশন কিন্তু আবার যাচ্ছে, তারা কিন্তু এই নির্দেশ কোনোভাবেই মানতে কিন্তু তারা নারাজ। ঠিক আছে। আর একটা জিনিস যেটা মানে খুব ভালো লাগলো, একটা ভিডিওতে আমরা দেখলাম যে দেখুন এই যুক্তিটা কিন্তু খুব ভালো যুক্তি, যে 2016 সালের ইন সার্ভিস টিচার যারা বারবার দেখবেন বিভিন্ন পোস্টে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তাদের হয়তো প্যানেল ক্যান্সেল হয়েছে, তার জন্যেই ফ্রেশাররা একটা পরীক্ষা দিতে পেরেছে, তাছাড়া তো পরীক্ষা হতোই না। স্বাভাবিক, এটা তো ঠিকই পরীক্ষা হতো না, তাদের এই বক্তব্য খুব ভুল নয়, কারণ এত বছর থেকে তো পরীক্ষা হয়নি, তাই না? 2016 পর কোনো পরীক্ষা হয়নি 10 বছর থেকে। তো সেটা তো কে দায়ী সবাই বুঝছেন যে কেন পরীক্ষা হচ্ছে না। তো পরীক্ষা কিন্তু হয়নি, যদিও আলটিমেটলি একটা পরীক্ষা হয়েছে, প্যানেল ক্যান্সেল হওয়াটাই হয়তো টার্নিং পয়েন্ট, তার জন্যই কিন্তু পরীক্ষা হয়েছে, খুব ভালো কথা এর জন্যে। কিন্তু মানে তারা ক্রেডিট নিচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু ইন সার্ভিসদের এই কথাটাও মাথায় রাখা উচিত যে দেখুন এই যে 35,000 সামথিং যে সিটটা ভ্যাকেন্সি যেটা দেওয়া হয়েছে, সেই ভ্যাকেন্সিটা কিন্তু 2016 ইন সার্ভিসদের ভ্যাকেন্সিই নয়, কারণ তারা অলরেডি কিন্তু সেই পোস্টটা ব্লক করে আছেন। তারা কিন্তু অলরেডি আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত তারা কিন্তু এই পদেই থাকছেন। অর্থাৎ তাদের যে সিট অ্যাকচুয়ালি সেই সিট কিন্তু এখনও ব্ল্যাঙ্ক হয়নি, মানে সেই সিট কিন্তু এই ভ্যাকেন্সির সঙ্গে অ্যাড হয়নি। তাহলে তারা যে 10 মার্কস এক্সপিরিয়েন্স নিয়ে যে এক্সপিরিয়েন্সের মার্কসের দাবি করছেন, এক্সপিরিয়েন্সের মার্কসটা জন্যে তারা এগিয়ে যাচ্ছেন, ফ্রেশাররা এতভাবে বঞ্চিত হচ্ছেন, কিন্তু তারা যে সিটটাকে দখল করার চেষ্টা করছেন বা যে সিটে তারা চাকরি পাচ্ছেন, সেই সিটটা আদৌ কিন্তু 2016 প্রার্থীদের নয়, সেটা আসলে 2025-এর কিন্তু নতুন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। শুধু ইন সার্ভিস নয়, বাকি যারা টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস পাচ্ছেন, যে টিচিং এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন, তো তাদের কিন্তু এই 10 মার্কস নিয়ে লড়াই করার জন্য এই সিটটা নয়। তাদের লড়াই করার যে 10 মার্কস নিয়ে, অবশ্যই 10 মার্কস নিয়ে তারা লড়াই করুক, কোনো টেনশন নেই, কিন্তু সেই যে 10 মার্কস নিয়ে লড়াই করবে যে সিটটার উপরে, আদৌ সেই সিটটা অ্যাডই হয়নি, কারণ সেই সিটটা অলরেডি এখনও বুক আছে। কারণ তারা তো এখন চাকরিতেই বহাল আছেন, তারা 31 আগস্ট পর্যন্ত বহাল থাকবেন। তারা আবার ওখান থেকে যখন ফেরত আসবেন, দিয়ে আবার নতুন রিক্রুটমেন্টের মাধ্যমে যখন আবার চাকরি পাবেন, তখন কিন্তু সেই সিটটা আবার ব্ল্যাঙ্ক হবে। তাহলে ভাবুন সেই সিটটা এখন অ্যাডই হয়নি। 2016 প্রার্থীরা যেটা বলছেন যে তাদের জন্যই পরীক্ষাটা হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু তারা যে মানে পদটাতে মানে এখন মানে চাকরিটা পেতে চলেছেন, সেটা কিন্তু 2025-এর নতুন ভ্যাকেন্সি, 35,000 সামথিং যেটাই হোক। তাহলে তারা তো একটা দাবি তুলতে পারতো, বা তারা এটাও করতে পারতো যে তাদের যে ভ্যাকেন্সিটা আছে, সেই ভ্যাকেন্সিটি তারা 10 নাম্বার 20 নাম্বার নিয়ে একটা লড়াই চালাতে পারতো, তাই না? তাহলে ফ্রেশাররা এতটা হয়তো বঞ্চনার শিকার হতো না, তাই না? প্লাস এই যে পুরো 35,000 সিটের উপরই এই যে 10 মার্কসের যে ভাইরাসটা চলে এসেছে, যার জন্য কিন্তু পুরো 35,000 সিটটাই যেন ম্যাক্সিমাম সিটটাই যেন ওই 10 মার্কসের আওতায় চলে এসেছে, পুরোটাই বুক হয়ে গেছে, এবং নর্মাল ফ্রেশারদের যে অধিকার সেটা কিন্তু পুরোপুরিভাবে তারা বঞ্চিত হয়েছে।
কিন্তু এইটা তো হওয়ার কথা ছিল না। তাদের তো একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি আছে, সে 15,000 16,000 যে পাতি থাকুক, 13,000 12,000 যেটাই হোক, যোগ্য ইন সার্ভিস টিচার যারা আছে তাদের তো একটা ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সিটা যদি সরকার এনে দিত, কারণ তাদের তো ফাঁকা হয়েই যাবে 31 আগস্টের পর, সেই সিটটা তো ফাঁকাই হয়ে যাবে। কিন্তু সেই ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যাড না করেই 35 কিন্তু নতুন ভ্যাকেন্সি বলা হয়েছে, কারণ তারা তো অলরেডি চাকরিতেই আছেন, তাহলে তাদের সিটটা এখন ব্ল্যাঙ্ক কী করে হলো? তাহলে তারা যে পদে এখন চাকরি পাচ্ছেন সেটা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের পদ। ভালো করে ভাবুন, এই 35 কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের পদ। অর্থাৎ তাদের যে যুক্তি যে তাদের জন্য ফ্রেশাররা পরীক্ষা দিতে পেরেছেন, খুব ভালো কথা, কিন্তু তাদের যে নিয়োগ হয়েছে যে পদে, সেই পদগুলো কিন্তু নতুন ভ্যাকেন্সি। সেখানে কিন্তু 2016 তারা যে পদে চাকরি করতেন সেই পদ কিন্তু এখানে অ্যাডই হয়নি। ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি আমি একটা ভিডিওতে দেখলাম বলে এটা বললাম। তো এটা কিন্তু কারণ অ্যাড না হওয়ারই কথা আমার যতটা মনে হচ্ছে। ঠিক আছে? কারণ হচ্ছে যারা যেহেতু ওই পদটা এখনও আছেন পদে, তাহলে সেই পদটা তখন ফাঁকা হয়নি, তাই না? তাহলে সেই পদটা ফাঁকা না হলে সেটাকে ভ্যাকেন্ট কী করে বোঝানো যাবে? ভ্যাকেন্ট তো হয়নি সেটা। তো তাহলে কিন্তু সেই পদটা যদি সেই পদটা ওখানে অ্যাড হতো, তাহলে হয়তো কিছুটা ভ্যাকেন্সি বাড়তো, সেটাও হয়নি, তাই না? তো তাদের সিট বুক হয়ে আছে এবং তারা 10 মার্কস নিয়ে ফ্রেশারদের সিটগুলোকেই বুক করে ফ্রেশারদেরকে চরমভাবে কিন্তু বঞ্চনার শিকার হতে হচ্ছে এটার জন্য। এটা নিয়ে কিন্তু মানে ইন সার্ভিসদের তো এটা নিয়ে একটা লড়াই করা উচিত ছিল, তাই না? প্লাস যে সমস্ত ইন সার্ভিসরা এখনও মানে কাট অফের মধ্যে আসতে পারেননি, তো তাদেরও তো আওয়াজ ওঠানো উচিত যে ওই ভ্যাকেন্সিটাও এখানে অ্যাড করা হোক পরবর্তীকালে। কারণ 31 আগস্টের পর তো ব্ল্যাঙ্ক হবেই, জানি না এভাবে অ্যাড করা যায় কি না, কারণ তারা যেই তখন এই সিটি বহাল আছেন। তো যাই হোক, তো এটা কিন্তু একটা পয়েন্ট যে সেই ভ্যাকেন্সিটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়নি। তো এইটাই। আর বাকিতে 6 তারিখে আমাদের প্যানেলের বৈধতা নিয়ে কিন্তু রায় আছে 6 তারিখে। 10 নাম্বার অ্যাড নিয়ে, 10 নাম্বার পরে অ্যাড হবে, আগে অ্যাড হবে না ক্যান্সেল হবে, এই সমস্ত বিষয় নিয়ে তো পরবর্তীকালে 6 জানুয়ারি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে এর রায় আছে। তো প্যানেলের যে বহালের যে ব্যাপার, সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে, কারণ প্যানেলও যে শেষ পর্যন্ত টিকবে কি না সেটাও কিন্তু এখন পুরোপুরি 6 তারিখে রায়ের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তো যাই হোক, তো এইটাই জানানো ছিল আজকে ভিডিওতে। আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।